সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 11 আলো, এই অধ্যায় থেকে আমার দ্বিতীয় ক্লাসটি হবে। আর অষ্টম শ্রেণীর মোট বিজ্ঞান বিষয়ের আজকে 8 নাম্বার ক্লাস। তাহলে শিক্ষার্থীরা দেখো, আজকের আলোচ্য বিষয়গুলো কি। আলোচ্য বিষয় হলো প্রতিসরণের নিয়ম, প্রতিসরণের বাস্তব প্রয়োগ, সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে শিক্ষার্থীরা চলে এসো, মূল আলোচনায় চলে যাই। প্রথম আলোচনার বিষয় হলো প্রতিসরণের নিয়ম। প্রতিসরণের নিয়ম জানার আগে একটি কাজফলকের মাধ্যমে একটা পরীক্ষা তোমাদের করা খুব জরুরি। এই পরীক্ষা করলেই আমরা প্রতিসরণের নিয়মগুলো খুব ভালো করে বুঝতে পারবো। দেখো, আমার হাতে একটা আয়তাকার কাজফলক আছে। এই আয়তাকার কাজফলকে আমরা আলোর প্রতিসরণের পরীক্ষা করব। এই পরীক্ষার মাধ্যমে আমরা প্রতিসরণের নিয়মগুলো বের করে ফেলব। এখন এটা কিন্তু একটা ব্যবহারিক কাজ, অর্থাৎ একটা প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এটা আমরা হাতে কলমে করাই, কিন্তু এখন এই মুহূর্তে এখানে এইভাবে করানো সম্ভব নয়। আমি তোমাদেরকে বুঝিয়ে দিব এবং বোর্ডে আমি ছবি এঁকে এনেছি, সেটা দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা বেসিক্যালি করানো হয় একটা বোর্ডের উপরে পিন মেরে কাগজটাকে আটকিয়ে তার উপরে এই কাজফলকটাকে বসানো হয় এবং কাজফলকটাকে বসিয়ে, ধরো যদি এটা একটা বোর্ড হয়, কাগজের বোর্ড হয়, তার উপর এই যে কাজফলকটাকে আমি এইভাবে করে বসাবো। বসিয়ে কাজফলকের চারপাশ দিয়ে আমি আউটলাইন করব। আউটলাইন মানে হচ্ছে বাইরের দিয়ে দাগ টানবো। ঠিক এই যে এটার মতো, এই ছবিটাকে দেখতে পাচ্ছ, এই ছবিটার মতো করে মনে করো এটা একটা কাজফলক আয়তাকার। এই কাজফলকটাকে বাইরে দিয়ে দাগ টানা হয়েছে, এই কাজফলকটাকে, ঠিক আছে? তাহলে এইভাবে করে দাগ টানবো আর এই কাগজটা অর্থাৎ বোর্ডটাকে পিন মেরে, চার কোনায় পিন মেরে টেবিলের সাথে অ্যাটাচ করে দিব, যাতে নড়াচড়া না করতে পারে। এবার কি করব, দেখো, ধরো এটা আয়তাকার কাজফলক, এটা এখানে আছে, ঠিক আছে? এটা সেটা। এখন এই পাশ থেকে আমি পিনগুলো মারবো এভাবে, আর এই পাশ থেকে আমি দেখব, ঠিক আছে? এই পাশ থেকে আমি এই কাজফলকের এই জায়গাটা দিয়ে আমি এইভাবে করে দেখব। কিভাবে আমি প্রথমে কাজটা করব একটু তোমাদের বুঝিয়ে দিই। দেখো, এটা হচ্ছে আয়তাকার কাজফলক। এখন এখানে আমি একটা অভিলম্ব এঁকেছি। তুমি কিন্তু অভিলম্বটা চাঁদা দিয়ে আঁকবে, তাহলে তোমার জিনিসটা পারফেক্ট হবে। চাঁদা ধরে লম্ব বরাবর তুমি এখানে অভিলম্ব আঁকবে এবং এই যে রশ্মিটা, এটা হচ্ছে কি রশ্মি বলো তো? আপতিত রশ্মি। এই আপতিত রশ্মিটা তুমি এখানে আঁকলে, আঁকার পর আপতিত রশ্মিটা এখানে একটা কোণ সৃষ্টি করেছে, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। এটা কি কোণ বলো তো শিক্ষার্থী? হ্যাঁ, এটা আপতন কোণ, তাই না? তাহলে এই যে একটা আপতন কোণ আমি এখানে ধরলাম, ধরার পর এখন আমি কি করব, এই যে এখানে ধরো আমি কিন্তু এখানে চিহ্নিত করেছি আপতিত রশ্মিটা। দেখো, খেয়াল করো, AB আমি চিহ্নিত করেছি, আপতিত রশ্মিটা হচ্ছে AB। আর অভিলম্বটাকে কি দিয়ে চিহ্নিত করেছি শিক্ষার্থী? MN। এখন দেখো, এই যে AB আপতিত রশ্মিটা, এটার ওপর আমি দুইটা পিন বসাবো। মিনিমাম 5 সেন্টিমিটার দূরত্বে দুইটা পিন বসাবো। এখন এই পিনটাকে বসিয়ে আমি, দেখো, এই পাশ দিয়ে, এখন যদি চিন্তা করি এটা আয়তাকার কাজফলক, তাহলে আমি, দেখো, এই যে পিনটা এই পাশে বসিয়েছি, আমি এই পাশ থেকে আমি চোখ দিয়ে দেখব, এই পিন দুটার সোজাসুজি করে আমি একটা লাইন দেখার চেষ্টা করব, যেই লাইন বরাবর আমি আরও দুইটা পিন বসাবো। এই রেখাটাকে চিন্তা করে, এই রেখাটার সোজা করে আমি এখানে এই ভিতর দিয়ে দেখব, এই কাজফলকের ভিতর দিয়ে আমি দেখব, দেখে আমি এখানে দুইটা পিন সেট করব এই রেখা বরাবর। আশা করি বুঝতে পারলে। এই রেখা বরাবর আমি দুইটা পিন সেট করব। সেট করার পরে
আমি কাঁচফলককে আবার সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পর এবার আমি দেখব এখানে একটা অভিলম্ব আমি টেনেছি, এটার নাম কি দিয়েছি? এম প্রাইম এন প্রাইম। এখন দেখো এই যে এবি যে আপতিত রশ্মি ছিল, এই আপতিত রশ্মির মতোই এই দুটোকে যদি যোগ করে দিই, দুইটা পিন যেখানে আমি গেঁথেছিলাম, এই দুইটা বিন্দুকে যদি আমি রশ্মি রেখা টানি, সরল রেখা টানি, তাহলে একটা রেখা পাচ্ছি সিডি, তাই না শিক্ষার্থী? এখন এই সিডি রেখা তুমি যদি চিন্তা করো, দেখো এখন সিডি রেখাকে টান দিব, টান দেওয়ার পর এই যে এ বির বি বিন্দু এবং সিডির সি বিন্দু, এই দুইটা বিন্দুকে আমি যোগ করে দিব। ঠিক আছে, আমার কিন্তু কাজ শেষ। এখন কি হবে দেখো তুমি, এই যে আপতিত রশ্মি এ বি, এটা কিন্তু এই বরাবর যাওয়ার কথা ছিল, তাই না শিক্ষার্থী? কিন্তু প্রতিসরণের নিয়ম অনুযায়ী সেটা কি হলো? এটা কি মাধ্যম? এটা কাচ মাধ্যম, যেটা কিনা বায়ু মাধ্যমের চাইতে ঘন মাধ্যম, যেখানে আলোর বেগ কম। এই জন্য সে কি করেছে? অভিলম্বের দিকে সরে গিয়েছে। খেয়াল করো, যে কোণে যাওয়ার কথা ছিল তার চাইতে কম কোণে যাচ্ছে। ঠিক একইভাবে আবার কাছ থেকে যখন বের হয়ে যাচ্ছে, তখন এই দেখো নির্গত কোণটা কিন্তু কাছ থেকে যখন বের হয়ে যাচ্ছে তখন কিন্তু এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি হচ্ছে দেখো তো, এটা ঘন মাধ্যম ছিল আর এটা কি মাধ্যম? হালকা মাধ্যম। এজন্য কিন্তু ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসার জন্য এটা অভিলম্ব থেকে দূরে সরে গিয়েছে। অর্থাৎ অভিলম্ব থেকে এটা কোথায় সরে গেল? দূরে সরে গেল। এই যে জিনিসটা আমরা পেলাম আয়তকার কাঁচফলকে আলোর প্রতিসরণ পরীক্ষা করে, আমরা প্রতিসরণের নিয়মগুলো পেলাম। তিনটা নিয়ম। কি কি তিনটা নিয়ম? খেয়াল করো, তিনটা নিয়ম হচ্ছে আপতিত রশ্মি, এটা কি রশ্মি? আপতিত রশ্মি। এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থিত, এটা একটা নিয়ম। তাহলে এক নম্বর নিয়মটা কি বললাম? আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থিত। এটা গেল একটা। দুই নাম্বারটা কি খেয়াল করো, দুই নাম্বারটা হচ্ছে আলোকরশ্মি যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তখন এটা অভিলম্বের কাছে চলে আসে, তাই না? তখন এটা অভিলম্বের কাছে চলে আসে। ঠিক একইভাবে আবার আলোকরশ্মি যখন ঘন থেকে হালকায় যাচ্ছে তখন এটা অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এই হলো দুই নাম্বার নিয়ম। তাহলে বুঝতে পারলে দুই নাম্বার নিয়মটা। আর তিন নাম্বার নিয়মটা হচ্ছে যে যখন আলোকরশ্মি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রতিসরিত হচ্ছে এবং পুনরায় আবার ওই একই মাধ্যমে প্রতিসরিত হচ্ছে, অর্থাৎ এখানে খেয়াল করে এখানে কিন্তু আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একটা ঘন স্বচ্ছ মাধ্যম কাঁচে প্রতিসরিত হয়েছে, ঠিক একইভাবে কাঁচ থেকে কিন্তু আবার বায়ুতে নির্গত হয়েছে। এই রকম ক্ষেত্রে আপতন কোণটা নির্গত কোণের সমান হবে, অর্থাৎ এ বি এন সমান সমান এন প্রাইম সি ডি। বুঝতে পারলে শিক্ষার্থী যে আপতন কোণটা নির্গত কোণের সমান হবে এই ক্ষেত্রে। তাহলে তোমরা বুঝতে পারলে প্রতিসরণের নিয়মগুলো কি। এবার দেখো আমাদের দ্বিতীয় টপিক যেটা আছে সেটা হচ্ছে প্রতিসরণের বাস্তব প্রয়োগ। এটা কিন্তু গতকালকে যখন আমি তোমাদের আলোচনা করেছিলাম প্রতিসরণ ক্লাসটা, তখন কিন্তু আমি একটু বলার চেষ্টা করেছি যে বাস্তব প্রয়োগগুলো কি কি। এই যেমন একটা কাচের গ্লাসে একটা কলমকে যদি তুমি প্রবেশ করাও, কলমটা তোমার কাছে ভাঙা মনে হচ্ছে। আমি যখন সাইড দিয়ে দেখছি তখন কিন্তু কলমটা আমার কাছে ভাঙা মনে হচ্ছে বা কিছুটা অংশ কেটে গেছে মনে হচ্ছে এবং নিচের অংশটা কিন্তু মোটাও মনে হচ্ছে, আবার একটু উপরেও মনে হচ্ছে। এই ঘটনাটা মনে হওয়ার কারণ হচ্ছে এখানে আলোর প্রতিসরণ হয়েছে। আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আসছে তখন অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। যে ঘটনাটা আমরা এখানে একটু আগে দেখলাম যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এই কারণে কিন্তু এই জায়গাটায় আমাদের মনে হচ্ছে কি ভেঙে গিয়েছে। এটা কিন্তু আলোর প্রতিসরণের কারণেই ঘটেছে। আশা করি বুঝতে পারলে। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলার মতো, সেটা হচ্ছে তুমি যদি আবার সোজাসুজি তাকাও তাহলে কিন্তু এটা দেখতে পাবে না। ঠিক একইভাবে খেয়াল করো, এটা একটা বাস্তব ঘটনা। এটা দিয়ে কিন্তু তোমাদের মানে পরীক্ষার প্রশ্নে এটা দিয়ে 4 নম্বরের যে উচ্চতর দক্ষতার প্রশ্ন, যে
কাচের গ্লাসে পানি রাখলে কেন কাচের গ্লাসে পানির মধ্যে কলম রাখলে এটাকে কেন ভাঙা মনে হয়? এই জিনিসটা তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। আমি যেভাবে করে বললাম এইভাবেই লিখতে হবে। এটা হচ্ছে 4 নম্বরের জন্য প্রশ্ন। ঠিক একইভাবে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কাচের গ্লাসের পানির মধ্যে একটা কয়েনকে প্রবেশ করালে সেই কয়েনটাকে যখন আমি সাইড থেকে দেখি, তুমি খেয়াল করে দেখো, তখন এটাকে কিছুটা ওপরে মনে হয়, তাই না? কিছুটা ওপরে মনে হচ্ছে। খেয়াল করো শিক্ষার্থী, আমি তোমাদের জন্য 3টা ছবি এঁকে এনেছি প্রতিসরণের বাস্তব প্রয়োগে। একটা দেখো, যেটা আমি হাতে কলমে দেখালাম, একটা গ্লাসের পানির মধ্যে একটা কলমকে প্রবেশ করানোর ফলে এই জায়গাটায় কলমটাকে ভাঙা মনে হচ্ছে। এটা কিন্তু আলোর প্রতিসরণের কারণেই হয়েছে। আবার ঠিক একইভাবে এখন যেটা দেখালাম, আলোর পানির মধ্যে একটা কয়েনকে প্রবেশ করানোর জন্য এটাকে একটু উপরে কেন মনে হচ্ছে? কারণ দেখো, কয়েন থেকে আলোকরশ্মি বাঁকাভাবে যখন আসছে দর্শকের কাছে, অর্থাৎ তোমার কাছে, কিন্তু এটা কি মাধ্যম বলো তো? এটা কিন্তু ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। তাহলে এটা যদি ঘন মাধ্যম হয়, এখানে যদি অভিলম্ব তুমি চিন্তা করো, তাহলে কিন্তু দেখো এটা কিন্তু অভিলম্ব থেকে কি হবে? ঘন থেকে হালকায় গেলে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই না? এজন্য কিন্তু এটা একটু বাঁকা হয়ে গিয়েছে। দেখো, এটাকে এইদিকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু এইদিকে বাঁকা হয়ে গেল। ঠিক একইভাবে এই রশ্মিটাও কিন্তু এইভাবে যাওয়ার কথা ছিল, তাই না শিক্ষার্থী? এইভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কি এইভাবে গেল না। কিন্তু এটা যদি অভিলম্ব চিন্তা করি, তাহলে এটাও কিন্তু বেঁকে এইভাবে গেল। এই যে এইভাবে করে দর্শকের চোখে যাচ্ছে, এবং দর্শক যখন কোনাকুনিতে তাকাচ্ছে, তখন তার কাছে এটাকে পিছনের দিকে বাড়িয়ে দাও, তখন তার কাছে এটা মনে হচ্ছে এই জায়গা থেকে আসছে। এই কারণেই কিন্তু মেইনলি এটা একটু ওপরে এবং একটু বড় মোটা এইভাবে দেখা যায়। এটা হচ্ছে আলোর প্রতিসরণের বাস্তব ঘটনা। ঠিক একইভাবে এটাও কিন্তু তোমাদের একটা বড় উচ্চতর দক্ষতার 4 নম্বরের প্রশ্ন, যে একটা পানির কয়েনের মধ্যে পয়সা ফেললে এটাকে কেন মোটা দেখা যাচ্ছে। ঠিক একইভাবে আর একটা বাস্তব প্রয়োগ দেখো, পানির মধ্যে যখন মাছ থাকে, যদি তোমরা মাছ শিকার করে থাকো, তাহলে কিন্তু এটা তোমরা ভালো করে জানবে। মাছ তখন তুমি দেখো, মাছ কিন্তু দেখা যায় এক জায়গায়, থাকে কিন্তু আর এক জায়গায়, তাই না? তুমি যখন কোচ মারো, তখন কিন্তু মাছের সঠিক স্থান তুমি ধরতে পারো না। এটার কারণ কিন্তু আলোর প্রতিসরণ শিক্ষার্থী। কারণ হচ্ছে, যখন মাছটা এখানে থাকে, দেখো মাছ থেকে যে আলোক রশ্মি, অর্থাৎ এটা কোন মাধ্যম? এটা হচ্ছে ঘন মাধ্যম। ঘন মাধ্যম থেকে যখন আসছে, তখন কিন্তু আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, এই জন্য কিন্তু বাঁকা হয়ে দর্শকের চোখে প্রবেশ করছে, এবং দর্শক এটাকে এভাবে সোজা করে চিন্তা করার কারণে সে এটাকে এই অবস্থানে দেখছে, এবং মাছটার কিন্তু আসল অবস্থান এখানে, অর্থাৎ মাছের প্রকৃত অবস্থান কিন্তু এখানে। এটা হচ্ছে তার অবাস্তব অবস্থান। তাহলে এই কারণে কিন্তু তোমাকে চিন্তা করে নিতে হবে যে মাছটা কিন্তু আরেকটু গভীরে আছে এবং আরেকটু দূরে আছে, তাহলে কিন্তু তুমি মাছের প্রকৃত অবস্থান বুঝতে পারবে এবং মাছটা তুমি শিকার করতে পারবে। এ ধরনের প্রশ্ন এইভাবে আসে যে, তোমার কথাই যদি চিন্তা করো যে রনি কেন প্রথম মাছটা শিকার করতে পারলো না, প্রথমে কেন সে ব্যর্থ হলো, দ্বিতীয়বার কেন সে সফল হলো, তখন কিন্তু এই যে কথাগুলোই কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে যে কেন। কারণ আলোকরশ্মি যেটা ঘনমাধ্যম থেকে আসার কারণে সেটা দিক পরিবর্তন করছে, অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। অভিলম্ব থেকে দূরে সরার কারণে দর্শকের কাছে এটার অবস্থানটা প্রকৃত অবস্থান থেকে একটু উপরে মনে হচ্ছে। এই কারণে পানিতে মাছের সঠিক অবস্থানটা প্রথমে সে বুঝতে পারেনি। আশা করি শিক্ষার্থী বুঝতে পারলে। আরও একটা তোমাদের বইয়ে বাস্তব প্রয়োগ আছে, সেটা হচ্ছে পুকুরের যে পানির নিচের অংশটা বা সিঁড়িতে, ঘাট বাঁধা পুকুরে একদম নিচের সিঁড়িতে যদি তুমি পা দিতে চাও, যেখানে অল্প অল্প পানি, সেখানে কিন্তু তোমার মনে হয় এখানে খুব সামান্যই পানি আছে, পট করে পা দাও, কিন্তু কি হয় দেখো যে আসলে কিন্তু বেশ ভালোই পানি আছে, তাই না? এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পড়ে যাই, তাই না? যে মনে করি যে এখানে মনে হয় অল্প পানি, এটা ভেবে পা দিয়ে দেখি না আসলে বেশ গভীর। এই কারণে এখানে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এ ধরনের প্রশ্ন আসে যে পুকুরের অল্প পানিতে পা দিতে গিয়ে কেন দুর্ঘটনার শিকার হলো, এটার কারণ
কারণও কিন্তু আলোর এই যে এই টাইপেরই কারণ, এই কারণেই কিন্তু এগুলো হচ্ছে। তারপরে তোমার বাথরুমের বালতির মধ্যে মগ রাখলে তুমি দেখবে মগটাকে একটু উপরে মনে হচ্ছে, মগটা মোটা মনে হচ্ছে। বালতির মধ্যে তুমি হাত দিয়ে দেখো, বাটির পানির মধ্যে হাত দিয়ে দেখো, তোমার আঙ্গুলগুলো অনেক মোটা মোটা লাগছে এবং বেশ উপরে মনে হচ্ছে। এগুলো সবই কিন্তু আলোর প্রতিসরণের কারণেই হয়েছে। এগুলো কিন্তু সবই বড় প্রশ্ন আকারে আসে তোমাদের। এরপর দেখো আমার যে টপিকটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা, সেটা হচ্ছে সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। খেয়াল করো, এখানে আমি তোমাদের জন্য একটা চিত্র এঁকে এনেছি। চিত্রটা যদি তুমি খেয়াল করো, এখানে দেখো পানি মাধ্যম। পানিটাও কিন্তু শিক্ষার্থী একটা ঘন মাধ্যম, বায়ু মাধ্যমের চাইতে। এটা স্বচ্ছ মাধ্যম একটা বায়ু, আর একটা স্বচ্ছ মাধ্যম আমি চিন্তা করেছি, সেটা হচ্ছে পানি। এখন খেয়াল করো, একটা স্বচ্ছ মাধ্যম পানি থেকে একটা আলোক রশ্মি, আমি এটাকে ইন্ডিকেট করেছি PO দ্বারা। খেয়াল করো, PO একটা আলোক রশ্মি ঘন মাধ্যম পানি থেকে বায়ুতে প্রবেশ করছে। প্রবেশ করার ফলে কি হবে শিক্ষার্থী বলো তো? এই যে POটা, এটা কিন্তু পানি মাধ্যমে ছিল, পানি মাধ্যম ঘন, আসছে হালকা মাধ্যমে, তার মানে এটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছে, অভিলম্ব থেকে দূরে সরে গেল। এখন কি হলো, আমি আর একটা কোণটাকে একটু বাড়িয়ে দিলাম, আরো একটু কোণ বেশি করে নিলাম, সেটাকে বাড়িয়ে এটা এই যে QO একটা আলোক রশ্মি চিন্তা করছি, এই QO আলোক রশ্মিটা এটাও কি হবে, এটাও অভিলম্বের থেকে দূরে সরে যাবে। দেখা গেল এটা হচ্ছে OQ পথে প্রতিসরিত হলো। তাহলে এই যে এই NOQ, এই যে কোণটা, এই কোণটার জন্য এখানে একটা 90 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাচ্ছি, MOQ প্রাইম। এটাই হচ্ছে সংকট কোণ। এই মাধ্যমের সাপেক্ষে এই মাধ্যমের সংকট কোণ হচ্ছে থিটা সি। আমরা সংকট কোণকে থিটা সি, থিটা মানে কি বলতো? কোণকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি, আর সংকটকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সি দ্বারা, আমরা সংকট কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ খেয়াল করো, একটা আলোক রশ্মি, এটা তো অভিলম্ব, এই একটা আলোক রশ্মি, এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, এটা অভিলম্ব থেকে দূরে সরে গেল। আমি যখন আরেকটু কোণ বাড়িয়ে দিলাম, QO, এই কোণে যখন আপতিত হলো, তখন এটা OQ পথে প্রতিসরিত হলো। ফলে কি হচ্ছে, ফলে এটা যদি আমি এখানে আরেকটু তোমাদের ভালো করে শুধুমাত্র সংকট কোণটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, এখানে দুইটাই আছে একসাথে, সংকট এবং পূর্ণ অভ্যন্তরীণ একসাথে আছে, তোমাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে। খেয়াল করো, এইভাবে আছে জিনিসটা। প্রথমে এই রশ্মিটা যাচ্ছে ঘন মাধ্যম থেকে হালকায় যাওয়ার কারণে কি হচ্ছে বলতো? অভিলম্ব থেকে দূরে সরে গেল। আমি আবার কোণটা বাড়িয়ে দিলাম, আর একটা কোণে আপতিত করলাম। ঠিক এই যে এটা চিন্তা করো, আর একটা কোণে বাড়িয়ে দিলাম, এটা কি হবে? একবারে এই পথে প্রতিসরিত হয়ে গেল। এই যে এই কোণটাকেই বলা হচ্ছে কিন্তু সংকট কোণ। এই কোণটাকে তোমরা অনেক সময় এটাকে সংকট কোণ বলো, না এটা কিন্তু সংকট কোণ না, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? অর্থাৎ এই যে মানের জন্য এখানে কত ডিগ্রি কোণ আমি করলাম, যেই কোণের জন্য এখানে কত ডিগ্রি কোণ হবে, 90 ডিগ্রি কোণ হবে, সেটাকেই আমরা বলছি সংকট কোণ। আমি আবার বলছি, সংকট কোণটা কাকে বলছি আমরা? যে ঘন মাধ্যম থেকে আলোক রশ্মি যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে, তখন কি হবে? আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, তাকে এই হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের সংকট কোণ বলা হয়। আশা করি শিক্ষার্থী বুঝতে পারলে যে আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তখন আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হচ্ছে, তখন আমরা ওই হালকা মাধ্যমের সাপেক্ষে ওই কোণটাকে ঘন মাধ্যমের সংকট কোণ বলছি, এবং এটাকে আমরা থিটা সি দ্বারা প্রকাশ করছি। আশা করি বুঝতে পারলে। এখন এরপরেও যখন আমি আবার কোণের মানটা বাড়িয়ে দিব, খেয়াল করো, এরপরেও যখন আমি আবার এইভাবে করে বাড়িয়ে দিব,
তখন কিন্তু কি হবে, তখন এটা আর এই দিকে প্রতিসরিত হবে না, তখন এটা পূর্বের মাধ্যমেই আবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী কি হবে শিক্ষার্থী, প্রতিফলিত হবে। এটাকেই বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। খেয়াল করো, এই যে এই কোণটা পর্যন্ত কি হয়েছিল, সংকট কোণ হয়েছিল, তাই না? এই কোণটার মানের জন্য অর্থাৎ কিউ ও এন, এই কোণটার জন্য কিন্তু আমরা এখানে 90 ডিগ্রি পেয়েছিলাম এম ও কিউ প্রাইম। কিন্তু আমি যখন আরও কোণের মানটা বাড়িয়ে দিলাম, অর্থাৎ যখন আলোকরশ্মি আর ও পথে আপতিত হলো, তখন কিন্তু সে আর প্রতিসরিত হলো না, তখন সে কিন্তু ও আর প্রাইম এই পথেই আবার পূর্বের মাধ্যমে ফিরে আসলো। এটাকেই বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংজ্ঞা আমি কি বলতে পারি, একটু খেয়াল করো, যে আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তখন ক্রান্তি কোণের চাইতে বড় কোণ বা সংকট কোণের চাইতে বড় কোণে আপতিত হলে, অবশ্যই এটা সংকট কোণের চাইতে বড় কোণ। সংকট কোণ ছিল কোনটা বলো তো, এই যে এটা, তাই না? এই যে এতটুকু সংকট কোণ ছিল। সংকট কোণের চাইতে বড় কোণে যখন এটা আপতিত হলো, তখন সেটা কি হলো, পূর্বের মাধ্যমে আবার প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রতিফলিত হলো। এটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটাকেই কিন্তু আমরা বলছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ফিগারটা দিয়ে তোমাদের নানান ধরনের প্রশ্ন আসবে, পরীক্ষায় আসবে প্রশ্ন, পরীক্ষায় উদ্দীপকে ছবি দেওয়া থাকবে, এইভাবে ছবি দিয়ে বলবে, এইভাবে করে ছবি দেওয়া থাকবে, ছবি এভাবে আছে, এইভাবে দিয়ে বলবে এই রশ্মিটার গ নাম্বারে হয়তো বলবে এই রশ্মিটার এখানে গিয়ে কিভাবে প্রতিসরিত হবে, তখন তোমাকে সংকট কোণেকে সেটা দেখাতে হবে। আবার ঘ নাম্বারে বলবে যে এটার পরেও সংকট কোণের পরে যখন আবার বাড়ানো হলো, তখন সেটার কি হবে, সেটাকেও কিন্তু তোমাকে এইভাবে একে ব্যাখ্যা দিতে হবে, যে একদম শুরু থেকে ব্যাখ্যা করবে যে এটা একটা ঘন মাধ্যম, এটা হচ্ছে স্বচ্ছ ঘন মাধ্যম পানি, এবং এটা হচ্ছে একটা হালকা মাধ্যম। এভাবেই তোমাকে স্টার্ট করতে হবে। আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, তখন কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এভাবে এই কথাগুলো কিন্তু তোমাকে দিয়ে স্টার্ট করতে হবে। এবং আলোকরশ্মি যখন পি ও পথে আপতিত হবে, তখন এটা অভিলম্ব থেকে হালকা মাধ্যমে এসে দূরে সরে যাবে, ও পি প্রাইম পথে প্রতিসরিত হবে। আবার যখন আমি আরো কোণ বাড়িয়ে দিব কিউ ও, তখন কি হবে, তখন এটা আবার অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে এবং সেটা ও কিউ প্রাইম পথে প্রতিসরিত হবে। এবং এই যে কোণটা পেলাম, যেই কোণের জন্য এখানে প্রতিসরণ কোণ আমি 90 ডিগ্রি পাচ্ছি, সেটাকে আমি বলছি সংকট কোণ। এভাবে তোমাকে গ নাম্বারের জন্য ব্যাখ্যা করতে হবে, এবং ঘ নাম্বারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা তোমাকে ঠিক এইভাবে করে পুনরায় ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের দুইটা শর্ত পেলাম শিক্ষার্থী। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার কিন্তু দুইটা শর্ত। একটা হচ্ছে অবশ্যই আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে। 2 নাম্বার শর্ত হচ্ছে অবশ্যই সংকট কোণের চাইতে বড় কোণে আপতিত হতে হবে। সংকট কোণের চাইতে বড় কোণে আপতিত না হলে কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। আশা করি আজকের এই আলোচনা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে শিক্ষার্থীরা। দেখো, আজকে এই পর্যন্তই আমি আলোচনা করছি। তোমাদের বাড়ির কাজ থাকবে প্রতিসরণের নিয়মগুলো লিখো। এটা তোমরা বাড়ির বিজ্ঞান HW খাতায় লিখবে এবং তোমাদের অভিভাবকের মাধ্যমে নিজ নিজ ভবনে প্রতি রবিবার সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে HW খাতাগুলো পাঠিয়ে দিবে। এখানে আরেকটা বিষয়, এই HW খাতার উপর কিন্তু এবার আমরা তোমাদের মার্কস দিব, যেই মার্কস কিনা সিটি এবং ডায়েরি নাম্বার হিসেবে তোমাদের মূল বিজ্ঞান বিষয়ের সাথে যোগ হবে। তাহলে খুব গুরুত্ব সহকারে HWগুলো করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপর অন্য কোনো দিন আর একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আল্লাহ হাফেজ।